আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে সমস্ত আপামর জনসাধারণের মনে একটাই জিজ্ঞাসা, আসলে ভবিষ্যতে কারা বসে আছে বাংলাদেশের মসনদে, অর্থাৎ কারা বাংলাদেশের পরবর্তী সরকার গঠন করবে। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে বক্তব্য দেশের সব মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, তারই ধারাবাহিকতায় জনমনে এখন প্রশ্ন রয়েছে, আসলে সত্যি কি নির্বাচন হবে? আর নির্বাচন হলে সে নির্বাচনের ফলাফলই বা কি হবে? নাকি নির্বাচন বানচাল হয়ে যাবে, নাকি রাষ্ট্র কোনো ঝুঁকির মুখে পড়বে? আসলে 24 জুলাই এবং আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের সার্বিক বিষয়ে দেশের জনগণ কিন্তু কোনোরূপ স্থিতিশীলতা তারা পরিলক্ষ্য করেনি। আপনারা জানেন যে 24 জুলাই যে গণ আন্দোলনটা হয়েছে, সে আন্দোলন পরবর্তী সময়ে এই পর্যন্ত যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের প্রধান নেতৃত্বে রাষ্ট্র চালাচ্ছে, যে রাষ্ট্রযন্ত্রের কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে আশা, এবং ওনারা বিশেষ করে আগামী সরকার নির্বাচন পর্যন্ত যেভাবে দেশটাকে মানুষ চেয়েছে, তার কতটুকুই বা করতে পেরেছেন। প্রতিদিনই কিন্তু রাষ্ট্রে বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলার খবর আমরা শুনতে পারছি বিভিন্ন গণমাধ্যমে। দর্শক, আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে একটা প্রশ্ন ভেতর থেকে উঠে আসছে, যে পরিস্থিতি, যে শৃঙ্খলা বা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যেমন তৈরি হয়েছে, ভবিষ্যতে যদি এর চেয়ে আরো বেশি খারাপ হয়ে যায়, তাহলে সত্যি কি নির্বাচন হতে পারবে, নাকি নির্বাচন বাধাগ্রস্ত হয়ে যাবে? এরপর রাজনৈতিক দলগুলোর কিন্তু আছে মতবিরোধ, অনৈক্য, সব মিলিয়ে একটা জোয়া খিচুড়ি পরিবেশের মতো। কিন্তু সবাই, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম কর্মী বা বাংলাদেশের যে সমস্ত খ্যাতনামা মিডিয়াগুলো আছে, তাদের বিভিন্ন রিপোর্টে মানুষের মনে ধরনের একটা ধারণা তৈরি হয়েছে। দর্শক, 24 এই আন্দোলনের পিছন থেকে, অথবা বিপ্লব যেটাই বলেন, তার পিছন থেকে যারা মূলত বিভিন্ন তথ্য দিয়ে, বিভিন্ন রকমের পূর্বাভাস বিভিন্ন জাতির সামনে তুলে ধরে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই যারা আন্দোলনকারীদেরকে সহায়তা করেছেন, তাদের মধ্যে আমি বলবো প্রথম সারির যে একজন পিনাকি ভট্টাচার্য, তিনি আন্তর্জাতিকভাবে আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং নিজে অনেকভাবেই, আমি বলবো সব দিকে কিন্তু ওনার সমালোচিত, উনি আলোচিত, দুটোই আছেন। অনেকে তাকে পছন্দ করেন, অনেকে তাকে পছন্দ করেন না, অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ওনাকে তকমা দেন। তো আমরা ওনার আসলে উনি কোন দিকে, কিভাবে, কি অবস্থা, ওনার কোনো রাজনৈতিক দলের ওনার কোনো দলের ভালোবাসা বা ওনার দুর্বলতা আছে কিনা, সে বিষয়ে না গিয়ে সেই পিনাকি ভট্টাচার্যর অর্থাৎ আলোচিত এবং সেই বিতর্কিত অথবা সমালোচিত ওই ব্যক্তির একটা জরিপ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় আছে। দর্শক, ওনার তথ্য মতে উনি যে যোগ করেছেন, সেটা আসলে জনগণ কতটুকু গ্রহণ করবে সেটা জনগণেরই মনের বিষয়। 62% মানুষের নীরবতা, এটাই আসল শক্তি। তেমনি আমরাও বলতে যাচ্ছি, আমরাও দেশের জনগণ হিসেবে আসলে ওনার যে জরিপটা, সেই জরিপের বিষয়ে আপনারাও মন্তব্য দিতে পারেন, যেখানে উনি বলেছেন প্রায় 62% লোক বর্তমানে তারা মূলত কাকে ভোট দিবেন এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। মূলত এই 62% অর্থাৎ 62% লোকের হাতে কিন্তু যে কোনো দলেরই বিজয় কিন্তু নির্ভর করছে। বাকি যে 38% লোক মানুষ বাংলাদেশে আছে, তাদের মধ্যে উনি 12 থেকে 15% লোক হয়তো বা বিএনপিকে সমর্থন করতে পারে। এরপর তিনি 9% লোক যারা হয়তো বা ভোটে অংশগ্রহণ করবে না, যারা বিশেষ করে আওয়ামী লীগ সমর্থক, তাদেরকে উনি আলাদা করেছেন। এরপরে তিনি জামাতকে 7% ভোট দিতে পারে বলে উনি একটা মোটামুটি একটা ওনার অ্যাজাম্পশন তিনি বলেছেন। আর এনসিপি সহ বিভিন্ন ছোটখাটো দল বাকি পার্সেন্টগুলো পেয়ে মূলত 38 বা 38.5%
ভোটাভুটিতে অংশগ্রহণ করে দেশের মানুষ, বাকি 62% কিন্তু এখনো তাদের কোনো নেতা বা দল বা কাকে তারা ভোট দিবে এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বলে ওনার জরিপে যে উপস্থাপনা উনি করেছেন, এটা কিন্তু একটা বিশেষ একটা গুরুত্ব বহন করে বলে বিভিন্ন বিশ্লেষক এবং রাজনৈতিক বিদরা মনে করেছেন। সম্প্রতি উনি আরেকটা বিষয় ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীতে বহু নেতা আছে যারা আসলে কখন গণমানুষের একদম চাহিদার পাত্র বা উনি রাষ্ট্রীয়ভাবে উনি একজন লিডার হয়ে আসবেন তার কোনো হয়তো ইতিপূর্বে বা ওই নেতা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার কাছে কোনো মেসেজ আসতো না বা তিনি জানতেন না। অর্থাৎ জাতি যখন তৈরি হয়ে যাবে নতুন কোনো নেতৃত্বের জন্য, নেতার জন্য, হঠাৎ করে সে নেতা আবির্ভাব হয়ে যাবে, এটা আল্লাহর তরফ থেকে এই ধরনের উনি বক্তব্য দিয়েছেন। আমি বলছিলাম অপ্রত্যাশিত ঘটনা ঘটবে, সেই ঘটনার জন্য তৈরি হন। উদাহরণ টেনেছেন আমাদের সেই প্রাক্তন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ আলী জিন্নাহ, এদেরকে দিয়ে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন বিভিন্ন রাজনৈতিক জটিলতায় পড়ে তিনি দিল্লি থেকে কলকাতা চলে আসছেন, তো ট্রেনে করে আসার পথে তিনি তার বড় ভাইয়ের সাথে আসছেন। বড় ভাই তাকে বলছে যে রাজনীতি আর করার প্রয়োজন নেই, রাজনীতি ছেড়ে দাও, সাধারণ জীবন যাপন করো আমাদের মতো। ট্রেনে অনেকটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওনাকে কথাও দিয়েছেন যে রাজনীতি আর করবে না, কিন্তু যখনই ট্রেনটি হাওড়া স্টেশনে এসে পৌঁছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে লক্ষ লক্ষ জনতা তারা কাঁধে করে মাথায় নিয়ে যখন উল্লাস করা শুরু করে, তখন সে হোসেন সোহরাওয়ার্দী তিনি আর কোনো না করতে পারেননি। তিনি পুনরায় আবার মানুষের নেতা হয়ে এই মানুষকে, এই বাঙালি জাতিকে তিনি নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব হাতে বুঝলেন। তেমনি করে তিনি জিন্নার কথা ইতিহাস থেকে টেনে নেন। জিন্না রাজনৈতিকভাবে তিনিও একটু মেচাকলে পড়ে যাওয়ার পরে তিনি লন্ডনে চলে যান। উনি সেখানে গিয়ে আইন বিষয়ে তিনি প্রশিক্ষণ নিচ্ছেন। সেখান থেকে তিনি পাকিস্তানের একদম প্রেসিডেন্ট হয়ে নির্ধারিতভাবে উনি যখন জনমত জরিপে উনি প্রেসিডেন্ট বলে মানুষ তাকে চায়, তো উনি পাকিস্তানের নেতা হয়ে ফিরে আসেন। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য উনি মেসেজ দিয়েছেন জাতির জন্য যে এই 62% লোক আসলে ওয়েট করছে যে তারা কি ধরনের দলকে বা কি ধরনের গোষ্ঠীকে তারা রাষ্ট্র ক্ষমতার জন্য নির্বাচন করবে, তারা এখন অপেক্ষমান আছে। মূলত বাংলাদেশে বিএনপি একটা বড় দল, মানুষ সেটা মানুক বা সেটা না মানুক, কিন্তু এটা সত্য। 5ই আগস্টের পর থেকে বিএনপির কিছু বিপদগামী নেতাকর্মীর কারণে বিএনপির যে সমস্ত কর্মকাণ্ডগুলি নিউজে এবং বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে, সেখান থেকে বিএনপির যারা সমর্থক, বিএনপিতে কিন্তু সাধারণ সমর্থকের কোনো হিসেব করা যাবে না বলে আমি মনে করি। কারণ বিএনপির সমর্থক বাংলাদেশে অনেক অনেক বেশি। তো সাধারণ সমর্থক যারা আছেন তারা কিন্তু বিএনপির কোনো নেতাকে দেখি বা কোনো নেতার কর্মকাণ্ডকে দেখে বিএনপি সমর্থন করেন না। বিএনপি সমর্থন করেন বিএনপির আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ দেখে। বর্তমান যারা বিএনপি করেন, যারা সমর্থক, এদের কথা বলছি, যারা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ থেকে এবং বিএনপি আদর্শ দেখে বিএনপি জনসমর্থন তৈরি হয়েছে। এই সাধারণ সমর্থকদের কারণে কিন্তু বিএনপি বারবার ভোটের বিপ্লব ঘটায়। বর্তমানে এই 65% যে লোক যারা এখন তাদের ভোট কোথায় দেবে তারা নির্বাচন করতে পারেনি। দর্শক, আলোচক, সমালোচক এবং বিতর্কিত, যিনি আলোচিত, সমালোচিত, বিতর্কিত, আমি সব দিকে বলছি। এই পিনাকি ভট্টাচার্যের যে একটা জরিপ যে এই 62% লোক কিন্তু তাদের এখনো নেতা নির্বাচন করেনি, এটা কিন্তু একটা সাইলেন্ট থ্রেট বলা যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর জন্য। এরা যেদিকে হেলে পড়বে তারাই রাষ্ট্র ক্ষমতায় পড়বে। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যদি কোনো দল বা কোনো রাজনৈতিক নেতা বা কোনো গোষ্ঠী যদি এদেরকে সন্তুষ্ট করতে না পারে অথবা জাতিকে বোঝাতে না পারে যে আমরাই ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রকে সাম্যের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, নীতির ভিত্তিতে, নিষ্ঠার ভিত্তিতে এবং
মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র চালাবো, এ ধরনের নিশ্চয়তা যদি তারা পায়, এই ভোটগুলো কিন্তু সেদিকে যাবে। সুতরাং এখনো পর্যন্ত আসলে যারা বড় দল ভাবে বসে আছেন বা যারা একটু মাঝারি দল বলে ভেবে বসে আছেন, যারা ক্ষমতায় বসবেন, আসলে তাদের সর্বশেষ রেজাল্ট কি হয় সেটা এখনো কেউ বলতে পারছে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে তিনি একটা ঘোষণা দিয়েছেন। আমি পিনাকি ভট্টাচার্যের কথা বলছি। এই ঘোষণাটি হলো হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জর্জ ওয়াশিংটন এবং ঝিঙ্গার মতো হয়তো হঠাৎ করে কোনো একটা নেতা মানুষের চাহিদার ক্ষেত্রে, জনমানুষের, বিশেষ করে যে আপামর জনগণ যখন, দেশের মানুষ যখন চেয়ে বসবে, 62% লোক যখন কাউকে চাইবে, তাকে অবশ্যই হয়তোবা হঠাৎ করে কোনো একজন লোক, ব্যক্তির নাম বাংলাদেশের মানুষের সামনে আসতে পারে, যাকে সবাই বিশ্বাস করবে, যার উপর সবাই তাদের ক্ষমতা হস্তান্তর করতে বা যার উপর বাংলাদেশের ক্ষমতার যে চেয়ার, সেই চেয়ারটা তে ওনাকে আসীন করতে মানুষ এক পায়ে দাঁড়িয়ে যাবে। হয়তো হতে পারে এ ধরনের আরেকটা কোনো ঘটনা, এ ধরনের বিষয় উনি ইঙ্গিত করেছেন। এবং হতে পারে সেই দলটি কোনো নতুন মার্কা নিয়ে অতি পরিচিত হতে পারে কোনো ব্যক্তি জনগণের সামনে চলে আসবে জনগণের চাহিদা পূরণ করতে। যে ব্যক্তিটির কথা পিনাকি ভট্টাচার্য তার ব্রিফিংসে বলেছেন, আপনারা কি শুনতে চান সে ব্যক্তিটিকে? বাংলাদেশে এখনো তার কোনো দল নেই, বাংলাদেশে এখনো পর্যন্ত তার কোনো রাজনীতি নেই, তবে তিনি একটা পরিচিত মুখ, সবার সামনে সমাদৃত, যাকে সবাই চেনে। আপনারা কি শুনতে চান সে ব্যক্তিটির নাম কি, যাকে এক নামে সারা বাংলাদেশের লোক সবাই চেনে? তবে পিনাকি ভট্টাচার্য এটা আশঙ্কা করছেন যে তিনি আসলে রাজি হবেন কিনা। তবে তিনি যদি রাজি না হন বাংলাদেশের মসনদে বসতে, তাহলে বুঝতে হবে যে উনি সঠিক ব্যক্তি। আর তিনি যদি রাজি হন, তাহলে বুঝতে হবে তিনি সঠিক ব্যক্তি নন। এই পর্যন্ত যতটুকু তথ্য আমরা বিভিন্নভাবে পেয়েছি, তাতে তিনি এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনীতি করতে বা বাংলাদেশের মসনদে বসতে তিনি রাজি নন। আপনারা জানতে চান সে ব্যক্তিটিকে? সে ব্যক্তিটি হচ্ছে পিনাকি ভট্টাচার্যের জরিপ মতে সাংবাদিক মাহমুদুর রহমান। দেশের মানুষ যদি তৈরি থাকে তাহলে মাহমুদ ভাই আসবেন এই দায়িত্ব পালন করতে। যিনি আমার দেশ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন জেলেও ছিলেন এবং বর্তমানে সাংবাদিক মহলে, আন্তর্জাতিক মহলে এবং সারা পৃথিবীতে তিনি ওনার কর্মের জন্য প্রশংসিত। তো এই ব্যক্তিটি যদি বাংলাদেশের হাল ধরে বা মাঠে নামে, মানুষের চাহিদার প্রেক্ষিতে, গণমানুষের তাদের যে উদ্দেশ্য বাংলাদেশকে নিয়ে, গণমানুষের যা রাষ্ট্রকে যেভাবে তারা দেখতে চায়, মানুষ যে অতীতের সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশকে পুনরায় বিনির্মাণ করতে চায় নতুন করে, সে নতুন বাংলাদেশের দায়িত্ব যদি মাহমুদুর রহমানকে মানুষ দিতে আগ্রহী হয়ে এক পায়ে দাঁড়িয়ে যায়, সে 62% মানুষ, তাহলে তিনি কি না করবেন? এটা এখন কিন্তু প্রশ্ন। সেই নেতা হয়তো এখনো মাঠে নাই, কিন্তু মুহূর্তে আসলেই ইতিহাসের পাতা থেকে উঠে আসবেন তিনি। দর্শক, ভবিষ্যতে আসলে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নির্বাচনে, বাংলাদেশের ক্ষমতায় কি হচ্ছে সেটা কিন্তু সঠিক করে কেউ বলতে পারছে না। আমরা এই পর্যন্ত আপনাদেরকে যে তথ্য দিয়েছি সেটা আমি আগেই বলেছি, আলোচিত, সমালোচিত, বিতর্কিত যে একজন পিনাকি ভট্টাচার্য, যার কন্টেন্টগুলি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ দেখে, ওনারই একটা কন্টেন্ট থেকে কিন্তু তুলে নেয়া। দর্শক, আমি এই বক্তব্যে যা কিছু বলেছি সেটা বাংলাদেশের বর্তমান বিভিন্ন গণমাধ্যম, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের চ্যানেল থেকে কিন্তু অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে। আশা করি ভবিষ্যতেও নতুন নতুন তথ্য পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।